নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি তসমিনার সঙ্গে রয়েছে আমি জহিতা। 100 দিনের কাজে বরাবরই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছে রাজ্য সরকার। এবার প্রমাণ দিয়ে সেই দাবিকেই আরও জোরালো করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত একটি জবাব। তুঙ্গে শ্বেতপত্র তরজা। তৃণমূলের হাতিয়ার বাংলার বঞ্চনা, বকেয়া টাকা। বিজেপির হাতিয়ার কেন্দ্রের টাকায় দুর্নীতি, স্বজন পোষণ। এই দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে কে ঠিক? তৃণমূলের দাবি 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি বাংলায় গোহারান হেরে যাওয়ার পর 100 দিন এবং আবাসের টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু পোস্ট যুদ্ধ। তথ্য নথি দিয়ে দুই যুযুধান শিবিরের লড়াই। 23শে জুলাইয়ের বাজেট পেশের পরে বারবার উত্তাল হয়েছে সংসদ। শরিকে দরাজ কেন্দ্র। বিরোধী বেঞ্চের একটাই স্লোগান, তৃতীয় মোদী সরকারের কর্ষি বাঁচাও বাজেট। বাজেটে বাংলার বরাদ্দ প্রায় শূন্য। কি পেয়েছে বাংলা, কি পায়নি? কেন্দ্রের কাছে তার হিসেব নিকেশ দাবি করেন অভিষেক। এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন। এই আবহে রবিবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের পোস্ট, হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। সোশ্যাল মাধ্যমে টুইট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদের দাবি, অবশেষে মোদী সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে 100 দিনের কাজের জন্য কোনো টাকা দেওয়া হয়নি। এ ব্যাপারে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক। রাজ্যসভায় অবশেষে তা স্বীকার করে নিল মোদী সরকার। সঙ্গে রাজ্যসভার একটি চিঠিও টুইটে যোগ করেছেন ডেরেক, যাতে দেখা যাচ্ছে 2023-2024 অর্থবর্ষে দেশের অন্যান্য রাজ্য 100 দিনের প্রকল্পে টাকা পেলেও বাংলার পাশে কোনো বরাদ্দ অঙ্কের উল্লেখ নেই। অর্থাৎ বাংলাকে কোনো টাকাই দেওয়া হয়নি। এই যে তথ্য সামনে এসছে, এই তথ্য নতুন করে কিছু নয়। এই তথ্যের কথাই বারবার করে আমরা বলেছি। আমরা যখন গত বছর 2রা এবং 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা সবাই দিল্লিতে গিয়েছিলাম সেই আন্দোলনে, আমাদেরকে কার্যত দিল্লি পুলিশ দিয়ে মারতে মারতে, ট্রেনে ধাক্কা মারতে মারতে বের করা হয়েছিল গান্ধীঘাট থেকে, রাজঘাট থেকে। সেদিনকেও আমরা বলেছিলাম যে এই সরকার বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য টাকা দিচ্ছে না। আগের বকেয়ায় এখনো মেটেনি। তার উপরে 2024-এর বাজেটেও বাংলার খাতে শূন্য বরাদ্দ। এই পরিস্থিতিতে আবাসের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার। কেন্দ্র কি শ্বেতপত্র প্রকাশ করবে? কবে বাংলার বকেয়া টাকা রাজ্যের ঘরে ঢুকবে? এই প্রশ্নের উত্তর ঘিরেই রাজনৈতিক দড়ি টানাটানি। কলকাতা টিভি। নাগারে বৃষ্টিতে বানভাসী বাংলা, তার মধ্যে জল ছেড়েছে ডিবিসি। আর ডিবিসির জল ছাড়া নিয়ে গন্ডগোল এবার গড়ালো দুই মুখ্যমন্ত্রীর চিঠি চাপাটিতে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিবিসির জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী তিনি লেখেন, ম্যানমেড বন্যার অভিযোগ, বিষয়টিতে নজর দিতেও অনুরোধ হেমন্তকে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রতিবারের মতো বর্ষার মরশুমে রাজ্য ডিভিসি সংঘাতের আবহ। জল ছাড়া নিয়ে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ম্যানমেড বন্যার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে ঝাড়খণ্ডের একাধিক নদীতে জলস্তর বেড়েছে। তারপর ঘূর্ণাবর্ত ও গভীর নিম্নচাপের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে প্রতিবেশী রাজ্যের নদীগুলিতে জল বাড়লে জলাধারগুলি থেকে জল ছাড়তে বাধ্য হবে ডিভিসি। ফলে বানভাসী হওয়ার প্রবল আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলির। এরই প্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, হঠাৎ করে তেনুঘাট জলাধার থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। ঝাড়খণ্ডের জল বাংলায় বন্যা সৃষ্টি করছে, যা ম্যানমেড। মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনকে অনুরোধ করেছেন যাতে তিনি বিষয়টি দেখেন। রাজ্যের পরিস্থিতির দিকে মমতার নজর রয়েছে। আগামী 3-4 দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলা শাসকদের নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনের কথা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একই সুরে মমতাকে তোপ দেখেছে বিজেপি ও কংগ্রেস, পাল্টা তোপ তৃণমূলেরও। জল ছাড়ার আগে প্রত্যেক সরকারি দপ্তরকে ইন্টিমেশন দেওয়া হয়, এক্ষেত্রেও সেটা হয়েছে। তাদের সার্বিক দুর্নীতি, ব্যর্থতা এবং সর্বোপরি প্রাতিষ্ঠানিক লুটের কারণে কোনো জায়গায় মাটির বাঁধ নির্মাণ, কোনো জায়গায় সাদা বালি বার করে নেওয়া নদীর ওপর থেকে, প্রয়োগ প্রণালী ঠিক না ব্যবহার করা, বন্যা পরিস্থিতিকে আটকানোর জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ওনার এই ম্যানমেড বন্যা এইসবগুলো মানে এই তথ্যটা প্রতি বছরই পিরিয়ডিক্যালি দেন। যখন বর্ষার বন্যা আসে তারপরে উনি বলেন
আসলে বন্যাটা হওয়ার পর আগে বা পরে যে প্রিকশনারি মেজার সেটা উনি কতটা নিতে পারবেন কিনা জানি না, কিন্তু না নেওয়ার হলে তখন এইসব কথাবার্তা বলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, ভালো হয়েছে। ডিভিসি সকলকে অন্ধকারে রেখে হঠাৎ জল ছাড়ার সিদ্ধান্ত নেয়, তখন তার মধ্যে একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া যায় যে হয়তো কেন্দ্র থেকে, কারণ কেন্দ্র তো আগেই ঠিক করেছিল শুভেন্দুর চক্রান্তে যে বাংলাকে না খেয়ে মারতে হবে, পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, তাই হয়তো এবার ঠিক হলো যে আমরা বন্যা ত্রাণে টাকা দেব না, আর ডিভিসি কে বলবো বন্যাটা তৈরি করো, জল ছেড়ে দিয়ে। ডিবিসি জল ছাড়তেই তৎপর জনপ্রতিনিধিরা। কালনার রামেশ্বরপুরে বেহুলা নদী পরিদর্শনের পাশাপাশি কালনার নিউ মধুবন এলাকায় ত্রাণ শিবিরে মানুষের সঙ্গে কথা বললেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। ডিবিসির জল ছেড়েছে আপনারা জানেন, তাতে এই জায়গাগুলো জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখে গেলাম আপাতত রয়েছে, যদি এই জায়গাগুলো আরও জলমগ্ন হয় তাহলে এদেরকে অন্য জায়গায় শিফট করা হবে। প্রায় ধরুন ৭৭ জন রয়েছে, তাই তো নাকি? প্রায় ৭৭ জন মানুষ এখানে রয়েছে। তবে রাজ্যের একাধিক এলাকায় ডিবিসি জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত। আশঙ্কায় রয়েছেন আমজনতা থেকে কৃষকরা। মুখ্যমন্ত্রীর চিঠিতে কতটা কাজ হয় সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। কলকাতা টিভি। বীরভূমের লাভপুরে ভাঙল কুঁয়ে নদীর বাঁধ, গ্রামে জল ঢুকে বিপত্তি। ৮ থেকে 10টি গ্রাম জলমগ্ন, বন্যা পরিস্থিতি লাভপুরে। চাষের জমিতে ক্ষতি, মাথায় হাত কৃষকদের। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে লাভপুরে কাজল শেখ। একদিকে মেঘ ভাঙা বৃষ্টি, অন্যদিকে একাধিক জলাধার থেকে ছাড়া কয়েক হাজার কিউসেক জল। ভাঙল বীরভূমের লাভপুরের কুঁয়ে নদীর বাঁধ, গ্রামে জল ঢুকে বিপত্তি। লাভপুর ব্লকের ঠিবা যে অঞ্চল, সেই ঠিবা অঞ্চলের ঠিবা গ্রামের একেবারেই যে বাঁধ, কুঁয়ে নদীর বাঁধ, সেই কুঁয়ে নদীর বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কুঁয়ে নদীর যে নদী বাঁধ প্রায় 100 মিটারের কাছাকাছি সেই নদী বাঁধ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভেঙে গেছে। বাঁধ ভাঙায় গ্রামে গ্রামে বন্যা পরিস্থিতি। ঠিবা, বাগা, লাঙ্গুলহাটা, বগদত্তপুর, খাপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন। জলের তলায় কয়েক হাজার হেক্টর ধানের জমি। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত চাষিদের। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি গ্রামবাসীদের নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ দূরত্বে। বাঁধ তো রক্ষা করা গেল না, যে ডিভিশন থেকে 5000 কিউসেক জল ছেড়েছিল আপনার, তার জন্য আরও বাঁধ ভেঙে গেছে। এখানে কয়েক হাজার হেক্টর জমি জলের তলায়, কৃষকদের মাথায় হাত। আপনার অনেক গ্রাম, এদিকে 7 থেকে 8টা গ্রাম জলের তলায়। এখানে এখন ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত, হ্যাঁ, যে এই বড়সড় একটা বাঁধ ভাঙন ধরেছে, তাই এই জলের গ্রামে ঢুকে গিয়েছে। হ্যাঁ, পুকুর বাড়ি সব মাঠ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। কুঁয়ে নদীর জলস্তর বাড়ায় শনিবার থেকেই গ্রামে গ্রামে জল ঢুকে বিপদ বাড়ছে, যার জেরে একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গতদের পাশে দাঁড়াতে শনিবারই এলাকায় পৌঁছন তৃণমূলের অঞ্চল সভাপতি, লাভপুরের বিধায়ক ও সেচ দপ্তরের আধিকারিকরা। এলাকাবাসীর পাশে দাঁড়ানোর বার্তা দেন তারা। এদিকে রবিবার সকালে লাভপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরে ঘটনাস্থলে পৌঁছন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। এই যে 31শে ডিসেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনা যে বাড়ির প্রতিশ্রুতি দিয়েছেন, এই বাড়িগুলো সেই লিস্টের মধ্যে আছে। এই বাড়িগুলো হবে অল্প দিনের মধ্যে। সবত এগুলো মাটির বাড়ি আছে, তো এদের সব থেকে খাতরা বেশি আছে। এদেরকে ওই জন্য ত্রাণ শিবিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। কতগুলি রিলিফ সেন্টার এখানে করা হবে এবং গ্রামে আস্তে আস্তে জল ঢুকছে। হয়তো অনেক মাটির বাড়িতে জল ঢুকে যাবে, যেখানে হয়তো মানুষের থাকা সম্ভবপর হবে না। তার জন্যে বিডিও সাহেবকে আমরা অনুরোধ করছি, আমরা সবাই মিলে যতগুলি রিলিফ সেন্টার সেখানে মানুষকে নিয়ে আসা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। মুষলধারে বৃষ্টি, রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল। জেলার একাংশে জনজীবন বিপর্যস্ত, ঘুম উড়েছে বীরভূমবাসীর। বৃষ্টিপাত এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে বীরভূমের লাভপুর কার্যত বন্যা পরিস্থিতি এমনই চিত্রে উঠে আসছে। বীরভূমের লাভপুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ, সে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে জল ছাড়ার পরিমাণ বাড়াবে মাইথন।
এবং একাধিক ব্যারেজ থেকে ইতিমধ্যেই জল ছাড়া শুরু হয়েছে, যার জেরে বন্যার ভ্রুকুটি রাজ্যের হাওড়া হুগলিতে। ভরা শ্রাবণে বন্যার আশঙ্কা হাওড়া হুগলিতে। বঙ্গে নিম্নচাপের জের কমলেও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ সক্রিয় এখনও, তার জেরে বৃষ্টি বাড়ার আশঙ্কা। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে ভাসতে পারে এ রাজ্যের হাওড়া হুগলি। এমনিতে টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া ও হুগলির একাধিক অঞ্চল। জলে টইটুম্বুর নদী, পুকুর। জল ঢুকেছে গৃহস্থের অন্দরেও। জলাধারে জলের চাপ কমাতে ইতিমধ্যে জল ছেড়েছে ডিভিসি। রবিবার 1,14,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যার জেরে নিম্ন দামোদর উপত্যকায় বন্যা আশঙ্কা তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে জল ছাড়ার পরিমাণ আরও বাড়াবে ডিভিসি। সেক্ষেত্রে বন্যা হতে পারে বাঁকুড়া, হুগলি এবং হাওড়ায়। শনি ও রবিবার মিলিয়ে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে তাতে জলমগ্ন হাওড়ায় আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর অনেক জায়গাতেই পৌঁছে গেছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। মজুত রয়েছে ত্রাণ। বন্যা বিধ্বস্ত সব জায়গাতেই এলাকাবাসীর পাশে রয়েছেন জনপ্রতিনিধিরা। জলের নিচে হুগলি বিস্তীর্ণ অঞ্চলে চাষের জমি। জল ছেড়েছে মাইথন ও পাঞ্চেত জলাধারও। রবিবার 1,14,000 কিউসেক জল ছেড়েছে পাঞ্চেত, 6 লক্ষ কিউসেক জল ছেড়েছে মাইথন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দুর্গাপুর ব্যারাজ এবং মানাচর এলাকা পরিদর্শনে যান বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। ছোটনাগপুর মালভূমিতে ব্যাপক বৃষ্টির জেরে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি, মাইথন এবং পাঞ্চেত। এদিকে কৃষি প্রধান হাওড়া হুগলি জেলায় সদ্য শেষ হয়েছে আমন ধানের বীজ রোপণ। জলাধারের ছাড়া জলে দুই জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষিজীবীরা। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। জয়িতা, এবার আমরা বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখবো, কারণ কি গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। আর এরপর যে খবর সামনে আসছে, বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই আরও জটিলতর হচ্ছে। রবিবার থেকে নতুন করে বিক্ষোভ এবং হিংসার আগুন ছড়িয়েছে গোটা বাংলাদেশ জুড়ে এবং লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। সাভারের আশুলিয়ায় 5টি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। একদমই জয়িতা, যে খবর সামনে আসছে, খবর পেয়ে দমকল বাহিনী সেখানে ঘটনাস্থলে পৌঁছয় আগুন নেভানোর চেষ্টা করলেও আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে তারা এবং রবিবার সন্ধে পর্যন্ত উত্তপ্ত ছিল কিন্তু পরিস্থিতি। এবং সিরাজগঞ্জে এক পত্রিকার প্রতিনিধিকে পিটিয়ে খুনের অভিযোগ করছে। পাশাপাশি আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়ে বহু সাংবাদিক। এবং বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে গত মাসে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ, পুরো অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। এবং তারপরে অবশেষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়, তারপরেও কিন্তু আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কারণ এবার শহীদদের, অর্থাৎ যারা নিহত হয়েছেন এই সংঘর্ষে, তাদের করার জন্য, তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ক্যামেরা ভাঙচুরের অভিযোগ করছে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হামলা এবং সহিংসতার প্রাণহানি প্রেক্ষিতে একাধিক জায়গায় উত্তপ্ত হয়ে উঠেছে। একদমই জয়িতা, যেমনটা তুমি বললে, গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা বিক্ষোভের ছবি দেখেছি এবং ইতিমধ্যে বহু মানুষ মারা গিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রায় দেয় এবং সেই রায়ের পর কিছুটা হলেও পরিস্থিতি সামাল গিয়েছিল। বাংলাদেশের যে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছিল সেই ইন্টারনেট পরিষেবা ফিরে এসেছিল। তবে আবার যে খবর সামনে আসছে, রবিবার থেকে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কোটা সংস্কারের দাবিতে যে ছাত্ররা আন্দোলন করছিলেন তারা আবার দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের একটাই দাবি, যে ছাত্রদের আটকে রাখা হয়েছে তাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ। একই সঙ্গে একেবারে যারা নিহত হয়েছে তাদের বিচারের দাবিতে আবারও নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরো একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রেশন কাণ্ডে আনিসুর রহমান গ্রেপ্তারের পরে তার একটি ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় আনিসুরের বিতর্কিত মন্তব্য। একদমই, আর সেই মঞ্চে তিনি বলেছেন প্রশাসন নিজের ইচ্ছেই চলবে না, দল যা বলবে সেটাই করবে প্রশাসন। ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হেফাজতে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। গ্রেপ্তার করা হয়েছে তার দাদা
বেড়াচাপার চালকল মালিক আলিফ নুর রহমানকেও। আনিসুরের গ্রেপ্তারের পর তার একটি ভিডিও ভাইরাল। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় আনিসুরের বিতর্কিত মন্তব্য, প্রশাসনকে দিশা দেখাবে দল। যাদের বলেছিলাম ফুটো জগন্নাথ করে রাখবো আগামী 5 বছর, তাদের ফুটো জগন্নাথ করেই রাখবো। সোশ্যাল মিডিয়ায় আনিসুরের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। আগামী 5 বছর পার্টির লোক প্রশাসকদের দিশা দেখাবে, পার্টির নেতৃত্ব যা ঠিক করবে প্রশাসন সেই অর্থেই চলবে। প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বরা শেষ কথা বলবে। এটা আপনারা জেনে রাখুন। এবং যেখানে যেখানে পরাজয় হয়েছে, সেখানে আমার পরাজিত সমস্ত ক্যান্ডিডেট পঞ্চায়েতের প্রশাসকের জায়গায় তাদের সঙ্গে ডিরেক্ট লিয়ার থাকবে, তারা কাজ করবে আগামী 5 বছর। হেরে গেছেন মানে ভয় পাবেন না, পরাজয় হয়েছে বলে ভয় পাবেন না। পার্টি আপনাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সঙ্গে আছে। 5 বছর আপনারাই মানুষের সেবা দেবেন। যাদেরকে বলেছিলাম ঠুটু জগন্নাথ করে রাখো, তাদেরকে ঠুটু জগন্নাথ করেই রেখে দেবো আগামী 5 বছর। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই আনিসুরের উপরই দেগঙ্গায় দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্ব দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। এলাকায় একছত্র আধিপত্য ছিল আনিসুরের। আনিসুর গ্রেপ্তার হতেই ভাইরাল এই ভিডিও ঘিরেই রাজনৈতিক চর্চা তুঙ্গে। মিশে একাকার হয়ে গেছে, আর প্রশাসন মানে তো তৃণমূলের পার্টি হয়ে দাঁড়িয়েছে, যেখানে কোনো আলাদা সত্তা আছে বলে তো মনে হয় না। যে কারণে যে কটা দুর্নীতির ঘটনা ঘটেছে, প্রত্যেকটা দুর্নীতির সাথে দল এবং প্রশাসন সম্পৃক্ত হয়ে রয়েছে। সেই কারণের জন্য আমি মনে করি যে কথা আনিসুর রহমান বলেছে সেই কথা একদম সর্বৈব সত্য। কারণ দল আর প্রশাসন মিলেই সমস্ত এই দুর্নীতির কাজ করেছে। এটা উনি নিজের ব্যক্তিগত মতামত কবে দিয়েছেন, কবে বক্তব্য রেখেছেন আমরা জানি না, কিন্তু এইটুকুনি বলতে আমাদের দল এই মতের সঙ্গে সহমত নয়। আমাদের দলে যেখানে প্রশাসন, পুলিশ তাদের যে বক্তব্য, তাদের যে কার্যক্রম তারা তাদের মতন করে, এখানে দল কখনো প্রশাসনে ভাগিদারিও নেয় না, হিংসাদারিও নেয় না, কাজেও তারা হস্তক্ষেপ করবে না। এটাই হচ্ছে দলের অভিমত। গোটা দেগঙ্গা জুড়ে যেখানে যেখানে বিরোধীরা সেখানে জয়ী হয়েছে, সেখানে সেই পঞ্চায়েত সমিতির সদস্য তারা কাজ করতে পারছে না, কাজ করছে তৃণমূলের নেতা নেত্রীরা কাজ করছে। এবং যে কথা বলেছিল যে তাদের ঠুটো জগন্নাথ করে রেখে দেবে, হ্যাঁ ঠুটো জগন্নাথ করে রেখেছে। এদিকে রবিবারই রেশন দুর্নীতিকাণ্ডে আনিসুর রহমান ও তার দাদাকে জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের 20 কোটি টাকা আলিফ নুরের কাছে রয়েছে। প্রতি মাসে জ্যোতিপ্রিয়কে 6% হারে সুদ দিত আলিফ। তবে মন্ত্রীর গ্রেপ্তারের পর টাকা দেওয়া বন্ধ করে দেয় সে। তাই এসএসকেএম থেকে চিঠি লিখে প্রতি মাসে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেন জ্যোতিপ্রিয়। রিয়া মাঝি ও ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।